আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যেটা দেখতে পাইতেছেন ছবিতে, এটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান। পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধ বিমানের একটা। তো এটা বাংলাদেশ বিমান বাহিনী ক্রয়ের জন্য গতকালকে 9 ডিসেম্বর এলওআই স্বাক্ষর করেছে। তো এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং এর ক্যাপাসিটি নিয়ে আলোচনা করব, এটা সঠিক সিদ্ধান্ত না ভুল এটা নিয়েও আলোচনা করব। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী, এখানে আমাদের প্রিন্সিপাল স্টাফস আছে, বিমান বাহিনীর প্রধান আছে, এছাড়াও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আছে, তারপরে লিওনার্দোর কর্মকর্তারা আছে, ইটালিয়ান বিমান বাহিনীর কর্মকর্তারা আছে, ডিফেন্স অ্যাটাচে যারা তারা আছেন। তো গতকালকে আপনার এলওআই স্বাক্ষর করেছে। এলওআই কি? লেটার অফ ইন্টেন্টেন্ট, যেটা আগ্রহর স্বাক্ষর। আপনারা জানেন যে এমওইউ আছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা সেটার একটা প্রাথমিক ধাপ হলো এলওআই। এটা স্বাক্ষর করার পরে কি হয়, আমাদেরকে অ্যাক্সেস দেয় ইউরোফাইটার টাইফুন সম্পর্কে ডিটেলসে ডিসকাশনস আলোচনা করার জন্য। তারপরে ওর ক্যাপাসিটি, তারপরে ওটা ইউজেসের কিছু অংশ আমাদেরকে অনেকভাবে বিস্তারিতভাবে দেখায়। সেটা একটা প্রাথমিক ধাপ, সেটা স্বাক্ষর করেছে। তো মাথায় রাখবেন, এর মানে এই না যে ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে কিনে ফেলেছে, এরকম কিন্তু না যে বাংলাদেশ বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনে ফেলছে। না, বাংলাদেশ বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুন কিনে নাই, তবে এলওআই স্বাক্ষর করেছে। তবে আশা করা যায় ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ বিমান বাহিনী ফাইনালি আপনার চুক্তিটা স্বাক্ষর করবে। এলওআই মানে হচ্ছে লেটার অফ ইন্টেন্ট, আগ্রহ প্রকাশ করা। এটা একটা চুক্তির প্রাথমিক ধাপ। অফিসিয়ালি বাংলাদেশ বিমান বাহিনী এই ধরনের চুক্তি শুধুমাত্র লিওনার্দো কোম্পানির সাথেই করছে, ইটালির। তো লিওনার্দো হচ্ছে যে ওয়ান অফ দ্য পার্টনার কোম্পানি টু মেক দ্য ইউরোফাইটার টাইফুন। আপনার ইউরোফাইটার টাইফুন 4টা দেশ তৈরি করছে। কে কে? স্পেন, তারপরে ইটালি, জার্মানি, আর হলো গা ইউকে, ইউনাইটেড কিংডম। এই 4টা দেশ মিলে প্রজেক্ট কিন্তু ইউরোফাইটার টাইফুন, ঠিক আছে? তো ইটালির অংশটার দায়িত্ব পেয়েছে আপনার লিওনার্দো কোম্পানি, আর স্পেন আর জার্মানি মনে হয় এয়ারবাস করছিল, আর এটা মনে হয় আপনার ওই ব্রিটেনের বিই সিস্টেম দেখতে ছিল। তো ইউরোফাইটার টাইফুন সম্পর্কে যদি বলতে যাই, অনেক ক্যাপাবল একটা যুদ্ধ বিমান, অনেক ক্যাপাবল। দুঃখিত, আমি মানে ভিডিওতে একটা পজ দিয়েছিলাম, তো কোথায় হারাই গেছি জানি না। তো যাই হোক, ইউরোফাইটার টাইফুনের ক্যাপাসিটি নিয়ে আলোচনা করতেছিলাম। আপনি যদি পৃথিবীর শীর্ষ যুদ্ধ বিমানগুলার তালিকা করেন, ধরেন যে ফর এক্সাম্পল 5টা যুদ্ধ বিমানের তালিকা করবেন অল ডে ওভারঅল 4.5 জেনারেশন ফাইটারের মধ্যে, তার মধ্যে ইউরোফাইটার টাইফুন একটা। তো বাংলাদেশ বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুনের কি নতুন যুদ্ধ বিমান কিনবে? দেখেন, ইউরোফাইটার টাইফুনের বর্তমানে ট্রান্সফোর ভেরিয়েন্ট প্রোডাকশনে আছে, ঠিক আছে, উৎপাদন করতেছে। ট্রান্সফোর অনেক ক্যাপাবল একটা ফাইটার এবং এর কস্ট অনেক। আপনি যদি মনে করেন ফকিন্নি মার্কা প্যাকেজও নেন, সরি টু সে দ্যাটস ওয়াট, এই ফকিন্নি আবার আসতেছে, যাই হোক 250 মিলিয়ন করে পড়বে। যদি একদম বাজে প্যাকেজও নেন, বাজে প্যাকেজ আপনার মেইনটেন্যান্স প্যাকেজ কম নিলেন, স্পেয়ার পার্টস কম নিলেন, তারপরে আপনার ওয়েপন প্যাকেজ কম নিলেন, তাও 250 মিলিয়নের মতো পড়বে, ঠিক আছে? 250 মিলিয়ন এর কমে সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। তো 250 মিলিয়ন করে যদি আমরা ধরি, তো 16টা বিমানের মতো বাংলাদেশ এয়ারফোর্স সম্ভবত কিনবে। তো 16টা বিমান কিনতে গেলে আপনার কস্ট আসতেছে কত? $4 বিলিয়ন, তাও মনে হয় না? তাই তো, $4 বিলিয়ন আসে। $4 বিলিয়ন আপনার ব্যয় করতে হবে ট্রান্সফার নিতে হলে মিনিমাম। তো আমার ধারণা বাংলাদেশ ইটালি থেকে লিওনার্দো সাথে আলোচনা যেহেতু করেছে, ইটালি যে ফাইটারগুলো ইউজ করে, ইটালি মনে হয় 90টার মতো ইউরো ফাইটার টাইফুন বর্তমানে ইউজ করে, 90টা। হ্যাঁ, এই 90টা ইউরো ফাইটার টাইফুনের মধ্যে ওরা চাচ্ছে 24টা মতো বিক্রি করে দিতে। সেখানে বাংলাদেশ এয়ারফোর্স একটা সুযোগ নিতেছে। তো টান্স 2 ভ্যারিয়েন্ট সম্ভবত বাংলাদেশ এয়ারফোর্স কিনবে, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স অ্যাকচুয়ালি টান্স 2 ভ্যারিয়েন্ট কিনবে না, টান্স 3 ভ্যারিয়েন্ট কিনবে। 2টাকে আপগ্রেড করে 3তে আনবে, কারণ 2 ভ্যারিয়েন্ট কেনার কোনো মানি হয় না, কারণ এত দামি ফাইটার ট্রান্স 2 ভ্যারিয়েন্টের যে ক্যাপাসিটি আপনি যদি সেটা তুলনা করেন, তাহলে আপনি বলতে পারেন আপনার যে কোনো মডার্ন 4 জেনারেশন ফাইটার ট্রান্স 2 থেকে বেটার, কারণ এটার মধ্যে এইস রাডার সিস্টেম নয়, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বেটার না, আরও বিভিন্ন ল্যাকিংস আছে। তো সেক্ষেত্রে আপনার ট্রান্স 3তে আপগ্রেড করে কিনবে। বাংলাদেশ এয়ারফোর্স এতটা পাগল হয়নি যে টাকা নষ্ট করবে। তো সেটা যদি আপগ্রেড করে কিনে, তা কস্ট কত পড়বে? তাতেও কস্ট আপনার কত পড়বে?
আপনার 190 মিলিয়ন প্লাস মাইনাস পড়বে। বাস্তব কথা যেটা, মানে রিয়েলিটিতে আসতে হবে, 190 মিলিয়ন প্লাস মাইনাস পড়বে। 190 মিলিয়ন কিন্তু হিউজ কস্ট, সেটাও $3 বিলিয়ন মতো আসে প্লাস মাইনাস করলে। তো $3 বিলিয়ন অনেক টাকা আসলে 16টা যুদ্ধ বিমানের জন্য যদি চিন্তা করি। তবে ইউরোফাইটার টাইফনের মতো ক্যাপাবল ফাইটারের জন্য খুব বেশি টাকা, সেটাও বলার সুযোগ নেই। তো এর ক্যাপাসিটি নিয়ে যদি আলোচনা করি, এয়ার টু এয়ার মিশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া রাফাল ইউজ করে। তো রাফাল ওভারঅল 4.5 জেনারেশন হিসেবে বেটার ফাইটার, ওভারঅল প্যাকেজ হিসাবে ভালো এটার তুলনায়। কিন্তু এয়ার টু এয়ার মিশন, স্পেশালি এয়ার টু এয়ার মিশনের জন্য, মানে আকাশ থেকে আকাশের যুদ্ধ মানে তো 3টা রোল থাকে ইউজুয়ালি, ওই 3টা রোলের মধ্যে এয়ার টু এয়ার মিশনের জন্য ইউরোফাইটার টাইফুন বেটার যুদ্ধ বিমান। মানে আর্গুবেই বলেন বা রিলেটিভলি বলেন, যেভাবেই বলেন, ইউরোফাইটার টাইফুন বেটার যুদ্ধ বিমান। কিন্তু আমার পছন্দের যুদ্ধ বিমান রাফাল কম্পেয়ার টু ইউরোফাইটার টাইফুন, কারণ ওটার মাল্টি রোল প্যাকেজটা আমাদের জন্য বেটার ছিল। যাই হোক, ওইটা নিয়ে আমরা আলোচনা না করি। হয়তো বিমান বাহিনীর প্রত্যাশা মানে এয়ার ডোমেইনে ভালো করবে, এটা ওদের প্রত্যাশা থাকতে পারে এবং থাকা উচিত, আমি মনে করি এটা খারাপ না। তো এখানে আপনার প্যাকেজ হিসাবে মানে কি কি অফার করে ইউরোফাইটার টাইফুন? ইউরোপিয়ান যুদ্ধবিমান হলেও এটা পুরোদস্তুর একটা ন্যাটোর যুদ্ধবিমান বলতে পারেন। সে কারণে যুক্তরাষ্ট্রের যেসব ওয়েপন আছে, সব ওয়েপনে মোটামুটিভাবে বলা যায় ইউরোফাইটার টাইফুন ইউজ করে। সেটা ধরে নিতে পারেন, যেমন ওদের কাছে মিটিও লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল আছে, ওয়ান অফ দ্য বেস্ট মিসাইল ইন দ্য ওয়ার্ল্ড এয়ার টু এয়ার মিশনের জন্য। রেঞ্জ 150 প্লাস মাইনাস কিলোমিটার, ঠিক আছে। আর AM-120 মিসাইল ইউজ করে। AM-120 হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের এয়ার টু এয়ার মিসাইল। তো এটার C7 ভেরিয়েন্ট বা C8 ভেরিয়েন্ট বাংলাদেশ পেতে পারে, মিটিওরও পেতে পারে। বাংলাদেশ কোনটা কিনবে আমি জানি না, দুইটার একটা তো অবশ্যই কেনা দরকার, আর না হলে এই বিমানের কোনো দাম নাই, মানে একদম টাকা নষ্ট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ওর্স প্রজেক্ট হবে এটা। তো AM-120 C7 আমি মনে করি না কেনা উচিত, C8 কেনা উচিত। C7-এর রেঞ্জ 120 কিলোমিটার আর C8-এর রেঞ্জ হলো 180 কিলোমিটার, খেয়াল করেন। তো মিটিওর মিসাইল ভারতের কাছে আছে এবং ভারত আরও বিভিন্ন ধরনের মিসাইল কিনতেছে এবং ইন্ডাক্ট করতেছে। তো সেক্ষেত্রে আমাদের ডিটারেন্স বজায় রাখলে আমাদের মিটিওর লাগবে অথবা C8 লাগবে। দুইটার একটা মিসাইল কিনতে হবে, C7 কোনোভাবেই না। C7 ভালো মিসাইল, কিন্তু যথেষ্ট মানে পিছিয়ে যদি বর্তমান ডোমেইনের চিন্তা করেন। আমি ভাই বিস্ট একটা বিমান কিনতেছি, $3 বিলিয়ন কস্ট, তাই না? বিশাল কস্ট সত্যি বলতে। সেখানে আমি 120 কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল কেন নেবে 180 কিলোমিটারের বাদে? আর আমেরিকার না দেওয়ার কোনো কারণ আমি দেখি না যদি ওইভাবে চিন্তা করি, কারণ ইউএসএ বর্তমানে AM-260 মিসাইল আনছে, মানে যেটা AM-120D ভেরিয়েন্ট, যেটা যেটা 120 C8 বা 120D8 বলে। তো 120D যেটা আছে ওটার রেঞ্জ 180 কিলোমিটার, আর 260 রেঞ্জ সম্ভবত আপনার 250 কিলোমিটারের মতো। হ্যাঁ, তো ইজিলি আমরা মানে এই মিসাইল পাবো। এখন ইউএসএ মোটামুটি ছাড় দিতেছে ডির জন্য, যে কোনো দেশ চাইলে মোটামুটি পায় আর কি, যদি না শত্রু না হয়। এছাড়া এই প্যাবো সিরিজের মিসাইল দেখতেছেন, এগুলো এক্সপেন্সিভ অনেক। বাংলাদেশের পক্ষে আসলে এই ধরনের মিসাইল আদৌ খুব লার্জার স্কেলে ব্যবহার করা সম্ভব কিনা আমি জানি না যুক্তরাষ্ট্রের। তারপরে স্পেয়ার 3 সেরনের মিসাইল আছে, 2 সেরনের মিসাইল আছে। স্পেয়ার 3 অ্যাকচুয়ালি 140 কিলোমিটার রেঞ্জের এয়ার টু সারফেস মিসাইল, যেটা প্রতিপক্ষের রাডার বা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের জন্য কাজে আসে, ঠিক আছে। এছাড়া আপনার এই শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল আছে, ওয়ান অফ দ্য বেস্ট মিসাইল, এটা শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে 25 কিলোমিটার মতো রেঞ্জ। তো এইটা আমাদের সমস্যা নেই, এটা আমরা ইজিলি পাবো, আমরা জানি সেটা পাবো। তো লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে অবশ্যই মাথা রাখতে হবে মিটিওর অথবা AM-120D, এই দুইটার মধ্যে যদি একটা না আসে তাহলে এই বিমান কেনা উচিতই না, মানে মানে ঠিক না, মানে একদম প্রজেক্ট লস সত্যি কথা বলতে। আর যদি C7 নেন, অ্যাটলিস্ট C7 যদি নেন, তাহলে এটা মোটামুটিভাবে ওর্স হবে না, মানে চলবে। কিন্তু আমার কথা হলো 3 বিলিয়ন কস্ট ব্যয় করে আমি কেন মোটামুটি চলবে আমি এটা বলতে যাব, তাই না? তাহলে তো এই বিমান কেনার কোনো মানি নেই। আর এই রাডার সিস্টেম নিয়েও একটু বলবো। এই রাডার সিস্টেম ক্যাপ্টার রাডার ইউজ করছে, যেটা অনেক ভালো রাডার সত্যি বলতে। আপনি যদি ধরেন 250 কিলোমিটারের প্লাস মাইনাস একটা রেঞ্জ আছে, এই রাডার সিস্টেম মুভেবল, সেক্ষেত্রে ট্র্যাকিং রেঞ্জ অনেক ভালো, সম্ভবত 180 প্লাস ডিগ্রি কভার করে। তো যথেষ্ট ক্যাপাবল রাডার। আর এর ইঞ্জিনের কথা যদি বলেন, এই যে 2000 সিরিজের ইঞ্জিন ব্যবহার হয়, যেটা রোলস রয়েস কোম্পানি তৈরি, অনেক ভালো একটা ইঞ্জিন আছে। আমি ডিটেলস আলোচনা করব আমাদের মেইন চ্যানেলে, দেখতে পাইবেন ওখানে, ডিফেন্স অ্যানালিস্ট অফ বাংলাদেশে। তো আগামীকালকে ইনশাল্লাহ সেই আলোচনা হবে। তো বেসিক আরও কিছু ওয়েপন প্যাকেজ নিয়ে যদি কথা বলি, তো গ্রাউন্ড স্ট্রাইক মিশনের জন্য কি আছে? গ্রাউন্ড স্ট্রাইক মিশনের জন্য আপনারা এখানে 2 ধরনের মিসাইল দেখতে পাইতেছেন। এটা হলো জার্মানির তারুস মিসাইল 350,
আহ, এটা আর এটা হলো স্ক্যাল্প বা স্টার্ম শ্যাডো মিসাইল। তো স্ক্যাল্প বা স্টার্ম শ্যাডো একই মিসাইল আসলে। আপনার B10 ভার্সনের নাম হলো স্টার্ম শ্যাডো, ঘূর্ণিঝড়। আর স্ক্যাল্প হলো গিয়ে আপনার ইয়ার নাম জানি কি, ফ্রান্সের ভ্যারিয়েন্টের নাম। তো এটার এক্সপোর্ট ভেরিয়েন্ট আছে। এক্সপোর্ট ভেরিয়েন্টের রেঞ্জ আপনার অ্যাপ্রক্স 250 কিলোমিটার, সেটা সবাইকে মোটামুটি প্রোভাইড করে, তো বাংলাদেশ পাবে। আর স্কাল বা স্টাম শ্যাডো খুব ভালো আহামরি মিসাইল ওরকম বলার সুযোগ নেই, ভালো মিসাইল, মানে কস্ট ইফেক্টিভ ভালো মিসাইল। এই মিসাইলের ফলাফল কিন্তু খুব একটা ভালো, খুব একটা খারাপ তাও না, মানে অ্যাভারেজ। ইউক্রেন যুদ্ধে এই 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 মিসাইলের সফলতা বলতে পারেন অ্যাভারেজ। অনেকগুলা এমনি পড়ে গেছে, আবার অনেকগুলা টার্গেটে হিটও করেছে। আর ইন্ডিয়ার কথা যদি বলেন, স্কাল ভেরিয়েন্ট যেটা ইউজ করছিল ইসে ভারতের বিরুদ্ধে, সেটা খুব একটা সফলতা পায় নাই। প্রচুর মিসাইল ইন্ডিয়া মানে পাকিস্তান ডেস্ট্রয় করতে সফল হয়েছিল। এইগুলো সাবসোনিক মিসাইল কস্ট ইফেক্টিভ, সেক্ষেত্রে স্টেলথি কিছুটা আছে, এই সুযোগ কাজে লাগায় কিছুটা সফলতা পায়। তো অ্যাভারেজ মিসাইল আর কি ধরতে পারেন। গেম চেঞ্জার মিসাইল ওরকম বলার সুযোগ নাই, তবে গ্রাউন্ড স্ট্রাইকের জন্য ভালো মিসাইল, আপনার গ্রাউন্ড স্ট্রাইক মিশন আমার লাগবে সেক্ষেত্রে। কিন্তু এটার তুলনায় এটা তাওরস মিসাইল অনেক ভালো, অনেক ভালো। জার্মানির এটা এই মিসাইল প্রযুক্তি অনেক ভালো, এবং অনেক আপনার লো অ্যালটিটিউডে চলার জন্য মানে বিখ্যাত মিসাইল। তো এটা একটা মানে দারুণ অপশন, কিন্তু এটা বাংলাদেশ পাবে না প্রবাবলি, কারণ এটা জার্মানি সবাইকে দেয় না আসলে ওরকমভাবে, আর এর প্রোডাকশন রেট অনেক স্লো, সেক্ষেত্রে সম্ভাবনা খুব কম আসলে এই ধরনের মিসাইল পাওয়ার। এছাড়াও বিভিন্ন ধরনের নন গাইডেড বোমা আছে, ওইগুলা তো মনে করেন আমরা পাবোই। অনেকে আশা করতে পারেন যে আমরা কি, ওই যে অনেকে বলেন আর কি তার্কির প্যাকেজ ট্যাকেজ, ওইগুলো আসলে বেশি কথা। এছাড়া যুক্তরাষ্ট্রের দেখেন বিভিন্ন ধরনের মিসাইল আছে, তা এটাও যুক্তরাষ্ট্রের মিসাইল, এটা ইউরোপিয়ান এয়ার টু মিসাইল। তো ওভারঅল যদি প্যাকেজের কথা বলি, আমি এখানে একটা ল্যাকিংস দেখি, সেটা হলো আপনার আহ, মানে ইউরোফাইটার টাইফুনের সাথে স্টিল নাই যে প্যাকেজটা মানে ভালোভাবে। এটা 10টি শিপ মিসাইল, সম্ভবত মার্টার ইয়ার, যেটা ইটালির তৈরি একটা মিসাইল, রেঞ্জ মানে 180 কিলোমিটার। আমাদের যে আম, নৌবাহিনী মানে CM-802 একটা মিসাইল ইউজ করে না, 180 কিলোমিটার রেঞ্জের সাবসনিক মিসাইল, সেম ক্যাটাগরির একটা মিসাইল, এবং মানে এটা কোনোভাবে একটা পারফেক্ট এন্টিশিপ মিসাইল না। আমি যেটা ল্যাক মানে পাই ইউরোফাইটার টাইফুনের ক্ষেত্রে, যদি ভালো প্যাকেজ নেয়ও তারপরেও মেরিটাইম স্ট্রাইকের ক্ষেত্রে আমাদের একটা নেভাল ব্লক খাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া থেকে। তো সেক্ষেত্রে আমি সবসময় বলি যে মাল্টি রোল কম্বাট এয়ারক্রাফটটা আমাদের এমনভাবে ডিসাইড করতে হবে যেটা সব ধরনের মিশনের জন্য আমরা সমানভাবে ইউজ করতে পারি। তো আমরা এখানে মারাত্মক লেভেলের মানে আহ, কমতি অনুভব করব যে অ্যান্টিশিপ মিসাইল রোলটা, যেটা মেরিটাইম স্ট্রাইক রোল, সেখানে মানে কি করবে এই এই মিসাইল কিছু করতে পারবে না সত্যি বলতে। তবে ফিউচারে বেশ কিছু মিসাইল আসতেছে, ইউরোফাইটার টাইফুনিও ইউজ করা হবে। সেই সব প্রকল্পে যদি যেতে পারে, মানে যাওয়া উচিত, মানে ফরজ মানে বলতে গেলে। ইটালির কিছু স্টেলথ এবং সুপারসোনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল প্রকল্প আছে, যেটা 2030 এর মধ্যে সার্ভিসে চলে আসবে। তো ওরকম একটা প্রকল্পে বাংলাদেশের যাওয়া উচিত, এবং ইনিশিয়াল স্টেজে কিছু হলেও কিনে রাখা উচিত, চুক্তি টুক্তি করে আগেভাগেই। আবার এই যে আপনার ব্রিটেন নিজেও কিছু সুপারসোনিক এবং হাইপারসোনিক প্রকল্প আছে ব্রিটেনের এবং জার্মানির, সরি ব্রিটেন এবং ফ্রান্সের যৌথভাবে তৈরি কিছু প্রকল্প আছে, সেখানেও বাংলাদেশ যেতে পারে। মানে মেন কথা একটা ভালো সুপারসোনিক ক্যাটাগরির, বা হাইপারসোনিক না পাইলেও একটি সুপারসোনিক ক্যাটাগরির। আসলে হাইপারসোনিক মানে ভেরি সুন নিউ নর্মাল হয়ে যাবে হাইপারসোনিক, এটাও মানে বড় কিছু না। এখন কিন্তু সুপারসোনিক নিউ মানে নর্মাল একটা জিনিস, আর হাইপারসোনিক নিউ নর্মাল হবে, কারণ হাইপারসোনিক মিসাইল এখন মোটামুটি সব দেশই তৈরি করতেছে। সেক্ষেত্রে 2030-এর পরে সবাই মোটামুটি পাবে, ভালো ভালো দেশ যারা। তো আপনি এক্সপেন্সিভ বিস্ট কিনবেন, আপনি হাইপারসোনিক পাবেন না, এটা হয় নাকি? তারপরে ধরলাম আমি সুপারসোনিক, আপনি বর্তমান স্ট্যান্ডার্ডেই কিনেন। সুপারসোনিক একটা মিসাইল যদি 2030-এ অ্যাড করতে পারেন, তাহলেও একটা মানে মোটামুটি ডিটারেন্স ক্রিয়েট হবে, ভালোভাবে মোটামুটি ক্রিয়েট হবে। তো 16টা মানে আমি আর মানে কস্ট নিয়ে আমার অনেক আপত্তি, সত্যি বলতে প্রচুর আপত্তি আছে কস্ট নিয়ে। দেখেন ওই যে বললাম, পুরানোটা যদি আপগ্রেড করেও কিনে $3 বিলিয়ন কস্ট হবে। আর এই বিমান বাংলাদেশের হয়ে কত বছর সার্ভিস দিতে পারবে জানেন? মানে আমরা তো বেশি ইউজ করি, আরও 25 বছর ধরলাম সার্ভিস দিবে, কিন্তু বিমান যত পুরনো হয় 15 বছর ধরে না সার্ভিস দিছে, আর 25 বছর সার্ভিস দিবে আমাদের। 40 বছর মোটামুটি ধরা যায়, ইউজ করা যাবে। তো মেনটেনেন্স কস্ট বাইরে যায় বিমান পুরনো হইলে, এগুলোর মেনটেনেন্স উড্ডয়ন ব্যয় অনেক বেশি। তো 3 বিলিয়নে 25 বছর মোটামুটি খারাপ না, যদি আমি বলি যে মানে কস্ট গেলেও আপনি যদি পুরো প্যাকেজটা নিতে পারেন ভালো হবে।
16টা আপনি নিলেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এই 16টা কিনে বসে রয়েছেন, আপনি আর বিমান কিনতেছেন না, তাহলে এই 16টা মানে কোনো কাজে আসবে না, কারণ ডিটারেন্স ক্রিয়েট করতে পারবে না। আপনি অল টাইম 16টা বিমান যদি আপনি কেনেন, আপনি অল টাইম আকাশে পাবেন বড় জোর 6টা যুদ্ধ বিমান, অল টাইম আকাশে পাবেন। আহ, 6টা যুদ্ধ বিমান আপনার পুরো আকাশ সীমাকে ভালোভাবে কভার দেওয়া খুব কঠিন। আস্তে আস্তে আপনার বিমান নাইমা যাবে। 3/1 বিমানই ইউজুয়ালি আকাশে থাকতে পারে অল টাইম। তো ইন্ডুরেন্সটা ম্যাটার করে। তো ইন্ডুরেন্সটা ডিটারেন্স ক্রিয়েট করতে পারবে তখনই যখন আপনার কাছে আরও এক্সট্রা বিমান থাকবে। যেমন ধরেন আমি সবসময় বলি, মানে অনেকে জেটেন্সি না, ওই যে JF-17 কথা বলেন ভাই, ওর্স প্রকল্প মানে আমাদের জন্য। আমরা 300 যুদ্ধ বিমান কিনবো না, সেক্ষেত্রে আমরা ওইভাবে বিমান কিনতে যাবো কেন? আমার কথা হলো কস্ট ইফেক্টিভ। কারণ আমার তো পাকিস্তান না যে সে 450 যুদ্ধ বিমান অপারেট করে স্মল ইকোনমি নিয়ে। অনেক ছোটো ইকোনমি পাকিস্তানের, বা $411 বিলিয়ন, বাংলাদেশে 480 বিলিয়ন প্লাস মাইনাস। তো আমার কথা হইতেছে, আমার ইকোনমি এত বড়, আমি 300-400 বিমান অপারেট করতে যাব না, তাহলে আমি ওই বিমান কেন কিনতে যাব? তাই না? আমার বিমান দরকার সর্বোচ্চ গেলে 100, এবং কি সেটা 2045 সাল পর্যন্ত। ঠিক আছে, কোয়ালিটিফুল বিমান 100 বিমান মানে আমাদের মানে একটা দারুণ স্ট্যান্ডার্ড। এটা হয়তো 2050-60-এর দিকে যে 140-50 হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের পাশে যদি জেটেন্সি থাকে, ধরেন 36টা, 12টা করে আপনি আলাদা আলাদা ঘাঁটিতে ইউজ করলেন। আর ইউরোপের টাইফুনকে ডেফিনেটলি 2টা ঘাঁটিতে রাখা উচিত, যাতে 16টা 8টা করে ঢাকাই রাখলেন 2টা ঘাঁটিতে। এয়ারফোর্সে তো ঢাকায় 2টা ঘাঁটি আছে, তো 2টা আলাদা আলাদা করে রাখতে পারলেন, অথবা ঢাকায় একটা স্কোয়াড্রন রাখলেন। ঢাকায় রাখা উচিত, কারণ আপনার গুরুত্বপূর্ণ আসলে যুদ্ধ বিমান, এগুলাকে ঢাকায় রাখাই ভালো। একদম সেন্টার পজিশনে, ভারত থেকে আক্রমণ করা কঠিন হবে গ্রাউন্ড বেইজে। তো সেক্ষেত্রে আপনার ইউরোফাইটার টাইফুন ঢাকায় থাকলে সুবিধা হয়, কারণ বাংলাদেশ ছোট দেশ, সেক্ষেত্রে 5 মিনিটের মধ্যে যে কোনো জায়গায়, 10 মিনিটের মধ্যে যে কোনো জায়গায় পৌঁছে যাবে। তো 16টা যদি থাকে আপনার, এই 16টার মধ্যে যদি আকাশে অল টাইম আমি সবসময় ধরেন মানে লং রান হইল, আমি যদি 4টা যুদ্ধ বিমানও আকাশে রাখতে পারি অল টাইম আকাশে, আর পাশাপাশি জেটেন্সি যদি আমার 36টা থাকে, দেখেন আমার কিছু বেশি বিমান আমি আগ্রহ প্রকাশ করতেছি না। আহ, কত 40 আর 52টা যুদ্ধ বিমান হয় আমার স্ট্যান্ডার্ড ক্যাটাগরির, আর অন্যগুলো ওইগুলো ফাও কামিকাজি হিসাবে ইউজ করা যাইব আর কি। তো 36টা বিমান দেখেন কামিকাজি, মানে আমাদের আরও কিন্তু মানে দেখেন, মানে সামনে যদি বড় ভাই থাকে না, ছোট ভাইয়ের গায়ে ওরকম শক্তি লাগে না, ও অনেক কাজ করতে পারে। আমাদের যে F-7 ফাইটারগুলো আছে না, F-7 ফাইটারগুলো কিন্তু, বা 8টা MiG-29 আছে, এগুলো কিন্তু কাজে আসবে। কি কাজে আসবে? ওইগুলা বর্তমানে ড্রোন নিক্ষেপ করে প্রচুর, মানে এনিমি প্রচুর ড্রোন নিক্ষেপ করে, সুইসাইড ড্রোন যেগুলো আছে, তো ওই ড্রোনগুলোকে ইজিলি ধ্বংস করার জন্য আকাশে যুদ্ধবিমান থাকা উচিত। তো ওইগুলো আপনার ওই কাজগুলো করবে। আর জেটেন্সি দেখেন আপনার, ইউরোফাইটার টাইফুন আকাশ অল টাইম 4টা থাকলো, ওটার সাথে কম্বাইন করার জন্য জেটেন্সি আকাশে থাকলো ধরেন আরও কয়টা, আপনি ধরতে পারেন 10টাই রাখলেন। কারণ যখন ওই যে ভারত এবং পাকিস্তানের যে আপনার আকাশে ব্যাটেল হইলো, তখন কিন্তু একে অপরের প্রেক্ষিতে আপনার 40 এবং মানে 60-70টা যুদ্ধবিমান ছিল, এই পাশে ওই পাশে মিলিয়ে প্রায় 100টার মতো। তো আপনার আকাশে যদি আপনার মানে মোটামুটি 14-15টা যুদ্ধবিমান রাখতে পারেন, ঠিক আছে, অল টাইম 15টা যুদ্ধবিমান যদি আকাশে রাখতে পারেন, এনাফ। ইউরোফাইটার টাইফুনের কারণে আপনার এই 4টা যুদ্ধবিমানের কারণে প্রতিপক্ষ খুব একটা মানে মানে ভয় পাবে যে না, আমার এতটা ভিতরে ঢোকা উচিত না বোধ হয়, কারণ ওদের কাছে ইউরোফাইটার টাইফুন আছে, ডিটারেন্স ক্রিয়েট হবে। জেটেন্সির কাছেও সেম ক্যাপাসিটির মিসাইল আছে, PL-15। তো ও সাহস পাবে না যে মানে ঢুকতে। আর ও সাহস না পাইলে কি হবে, আপনার গ্রাউন্ড স্ট্রাইক করা, আমাদের ভিতরে যে ডিপ স্ট্রাইক করা, সেটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স সহজে পারবে না, মারাত্মক লেভেলের মানে কমতি ফিল করবে। তো 15টা যুদ্ধ বিমানে আনা, 15টা যুদ্ধ বিমানে আপনার যদি 4টা করেন, ইয়াও মিসাইল ধরেন 60টা যুদ্ধ বিমানকে প্রতিপক্ষে টার্গেট করতে পারবে। মানে আমি যদি কম করে ধরছি, মানে একদম মানে মিনিমাম, ইউরোফাইটার টাইফুন তো অনেকগুলো এয়ার টু মিসাইল একসঙ্গে নিয়ে নিতে পারে। আমি ধরলাম ইন্ডোনেশিয়ার জন্য 4টাই নিল। তো মানে এটা একটা ভালো প্যাকেজ সত্যি বলতে, মানে এরকম করা উচিত। আর যদি না পারেন সেটা, যদি মনে করেন যে ইউরোফাইটার টাইফুন কিনছে আর বিমান কিনবো না, ভাই প্লিজ কিনেন না, প্লিজ। কারণ $3 বিলিয়ন দা মানে আপনি কিনতেছেন 16টা বিমানই, 16টা বিমানে 5টা বিমান যদি আকাশে অল টাইম থাকে, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না, লিটারালি কিচ্ছু না। কারণ আপনার গ্রাউন্ডেও তো কিছু বিমান ধ্বংস হইব, প্রতিপক্ষ তো
ল্যান্ডারটা ক্রুজ মিসাইলও মারবে, তাই না? ঘাঁটি তো ধ্বংস হবে, তো সেটা তো যাবেই। তো 5টা বিমানে আপনি কিছু করতে পারবেন না এনিমির। আম, কিছুদিনের মধ্যে হার মেনে নেবেন। তার থেকে বেটার হয়ে গেল $3 বিলিয়ন দিয়ে ভাই আপনি মানে ডাইরেক্ট 32টা 16 32টা জেট এনসি কেনেন, $3 বিলিয়নই পাওয়া যাবে 32টা জেট এনসি। কারণ 20টার দাম যদি আমার বাংলাদেশের প্যাকেজ অনুযায়ী যে দেখি আপনার দাম হয়েছে $2.2 বিলিয়ন, যদিও পাকিস্তানের দাম আর একটু কম, 1.4 বিলিয়ন দিয়ে সালারা 20টা কিনছে। তো বাংলাদেশের 20টার দাম 2.2, যদিও প্যাকেজ বেশি নিচ্ছে, প্যাকেজের উপরে বিমানের দাম নির্ভর করে, আসলে ওটা গুরুত্বপূর্ণ না, সব কিছু এলিগেশন দেওয়া উচিত নয়। তো আপনি $3 বিলিয়ন দিয়ে 32টা কিনেন, আপনার মানে আকাশ বেশি সুরক্ষিত থাকবে, কারণ 16টার তুলনায় ডেফিনেটলি 32টা অনেক বেশি কার্যকর। নাম্বার ম্যাটার্স, আর কোয়ালিটিও যথেষ্ট, মানে প্রায় কাছাকাছি 19-20 বা 18-20 পার্থক্য থাকবে, এর তো বেশি না। তাহলে 32টা কেনেন আপনি, আপনি আকাশে অল টাইম আপনি মোটামুটিভাবে 10 থেকে 12টা যুদ্ধ বিমান পাচ্ছেন, সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, সেক্ষেত্রে ইন্ডোরেন্স মানে সেকেন্ড মিশনের জন্য দ্রুত রেডি থাকবে। তো 10-12টা বিমান যতটা কাজ করতে পারবে, নিশ্চয়ই 5টা বিমান তা কাজ করতে পারবে না, তাই না? ম্যাটার করে তো। তো ওইটা যদি পারেন তাহলে ঠিক আছে। আর ডিটেলস আলোচনা করবো না, মেইল চেয়ার কিছু ব্যাপার স্যাপার আছে।